একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে এসেছি। ইনফরমেশনটা কি, যে পরকীয়া প্রমাণ করা আরও বেশি কঠিন হয়ে গেল, আরও বেশি দুষ্কর হয়ে গেল। ঠিকই শুনছেন, কারণ অনেক সময় হয় ছেলেরা মেনটেনেন্স থেকে বাঁচার জন্য বা অনেক সময় কন্টেস্টেড ডাইভোর্স কেসে এটা প্রমাণ করার চেষ্টা করেন যে স্ত্রী পরকীয়াতে যুক্ত, বা অনেক সময় এটা থাকে যে স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষের, মানে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের শারীরিক সম্পর্ক আছে। এটা প্রমাণ করা আরও বেশি কঠিন হয়ে গেল। কারণ কি, রিসেন্ট একটা জাজমেন্ট পাস হয়েছে, সেখানে কিন্তু সেরকমই বলছি। এই কেসের বিষয়ে চলুন জেনে নিই যে এই কেসটার ঘটনাটা কী। দুজন আর্মির মেজর, সেম র্যাঙ্ক, একজন মেজরের স্ত্রীর সঙ্গে আরেকজন মেজরের শারীরিক সম্পর্ক আছে, একটা পরকীয়া সম্পর্ক আছে, এরকমই অভিযোগ নিয়ে পাটিয়ালা হাউস কোর্টে একজন মেজর গেছিলেন। মানে যে ভিকটিম এখানে, যার স্ত্রীর সঙ্গে অন্য একটি মেজরের, তারই ডিপার্টমেন্টের অন্য একটি মেজরের সম্পর্ক আছে, তার সংসারের জন্য নষ্ট হচ্ছে, এই অভিযোগে সে কোর্টে গেছিলেন। এবং একটা তার কাছে ইনফরমেশান ছিল যে অমুক হোটেলে তার স্ত্রী সেই মেজরের সঙ্গে, মানে সেই অভিযুক্ত মেজরের সঙ্গে একটা নাইট স্পেন্ড করেছিলেন, তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল। এটাকে এস্টাবলিশ করার জন্য সে চেয়েছিল সেই হোটেলের সিসিটিভি ফুটেজ। সে এরকম বলেছিল যে আমার অভিযোগটা সত্যতা প্রমাণের জন্য আমি চাইছি ওই হোটেলের সিসিটিভি ফুটেজ। তো প্রথমে সে হোটেলে চেষ্টা করেছিল সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার, বা তার যে রেজিস্টার আছে, মানে যেখানে স্ত্রী এবং ওই পুরুষটি, মানে যেই মেজর, মানে যেই এক অভিযুক্ত মেজর যার সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল, এটাকে প্রমাণ করার জন্য যেই বুকিং রেজিস্টার আছে সেই রেজিস্টারের কপি চেয়েছিল। তো হোটেল কর্তৃপক্ষ সেটা দেয়নি, বলেছিল যে থার্ড পার্সনকে কখনোই তারা এটা শেয়ার করবে না। তো সেই জন্য সে চলে যায় পাটিয়ালা হাউস কোর্টে, এবং সেখানে গিয়ে এই একটা প্রেয়ার করে যে স্যার, আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আমার থেকে আমার স্ত্রীকে কেড়ে নিচ্ছে আমার কলিগ, আমার সেম র্যাঙ্কের মেয়র আর্মির, সে আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিচ্ছে। তো এটা প্রমাণ করার জন্য আমি সেই হোটেলের অমুক তারিখের আনুমানিক এই সময়ের সিসিটিভি ফুটেজ চাইছি, সেটা দেওয়া হোক, এবং সেটা যদি দেওয়া হয় সেটা দ্বারাই আমি প্রমাণ করে দেবো আমার স্ত্রীর সঙ্গে অমুক মেজর, আর্মির মেজরের একটা ফিজিক্যাল রিলেশন আছে, তারা এক রুম শেয়ার করেছে এবং এক রুমে ঢুকেছে, একসঙ্গে হোটেলে এন্ট্রি করেছে। এই পুরো ঘটনাটা আমি প্রমাণ করে দেবো। কিন্তু এখানেই কিন্তু টুইস্ট, সেখানেই এই যে পাটিয়ালা হাউসের যে বিচারপতি, সে পরিষ্কার বলে দেয় যে না, এই যে মহিলাটি, মানে তার স্ত্রী, তার গোপনীয়তা রক্ষার অধিকার আছে, এবং এই যে হোটেল কর্তৃপক্ষ যার কথা বলছেন যে সে আপনাকে শেয়ার করেনি, সে তার গোপনীয়তা রক্ষা করার তার কর্তব্য। তার যারা ক্লায়েন্ট আছে, তার যারা কাস্টমার, তাদের গোপনীয়তা রক্ষা করা তার কর্তব্য। তাই সে কোনো রেজিস্টার, কোনো সিসিটিভি ফুটেজ কারোর সঙ্গে শেয়ার করেনি, সেটা সে ঠিক করেছে। এবং কোর্টও তাদের যে গোপনীয়তা রক্ষা করার অধিকার আছে ক্লায়েন্টের, সেটাকে তারা, তার যে প্রেয়ার ছিল, তার যে প্লি ছিল যে সিসিটিভি কোর্টে পেশ করা হোক, যাতে সেই সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয় যে তারা সিসিটিভি ফুটেজ কোর্টে পেশ করুক, এইটাকে সে, যে কোর্টের বিচারপতি, সে সেটাকে রিজেক্ট করে দেয়। বলা হয় যে না, এটা কখনোই একটা স্বাধীন দেশে এবং একটা এই যে মডার্ন ইন্ডিয়া কনসেপ্ট, এখানে সেটাকে কখনোই এটা গ্রহণযোগ্য হয় না, এবং সেটাকে কখনোই আদেশ দেওয়া যায় না এরকম। কারণ মহিলারা কখনোই পণ্য নয়, আর মহিলারা কিন্তু একটা, তাদেরও একটা স্বাধীনভাবে বাঁচার, তাদের ইচ্ছা অনিচ্ছা কিন্তু প্রকাশ করার তাদের অধিকার আছে, এবং গোপনীয়তা রক্ষারও তাদের অধিকার আছে, কোর্টে এরকমই বলে। আর সঙ্গে সঙ্গে জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2018 সালে যেই মামলাটা হয়েছিল, যা জাজমেন্ট পাস হয়েছিল, যার দরুন 497 আইপিসি, মানে অ্যাডাল্টারি সেকশন আইপিসি থেকে, মানে এটা একটা ক্রিমিনাল অফেন্স, সেটা রিমুভ করা হয়েছিল আইন থেকে। এবং পরবর্তীকালে বিএনএসেও, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 2023-এও কিন্তু ওই যে পুরনো আইনটা 497 আইপিসি, মানে পরকীয়া বা ব্যভিচার সংক্রান্ত যে আইন, এটাকে একটা অপরাধ হিসেবে দেখা হতো আগে, সেটাকে কিন্তু
আর নতুন করে সংযুক্ত করা হয়নি বা সেখানে নতুন করে আর তার ইনক্লুশন হয়নি, কারণ সেই যে মামলার জাজমেন্ট সেটাকে কিন্তু পরবর্তীকালে যখন নতুন করে আবার যখন আইন রচনা করা হয় সেটাকে কিন্তু ফলো করা হয়েছিল। আর সেটাই কিন্তু কোর্টে, এই পাটিয়ালা হাউস কোর্ট দিল্লিতে সেটাই কিন্তু উল্লেখ করে, এটাকে সঙ্গে সঙ্গে রিয়েক্ট করে দেওয়া হয় আর বলা হয় যে সে যাতে তাদের সংশ্লিষ্ট যে আর্মি অ্যাক্ট আছে সেখানে যাক, এবং সেখানে যদি কোনো কিছু ব্যাপার থাকে তো সেখানে ডিসপোজাল হোক, কিন্তু কোর্টে সিভিল অ্যাক্টে এর কোনো জায়গা নেই। তো এই যে মামলাটার যেই ব্যাকগ্রাউন্ড আপনাদের সঙ্গে শেয়ার করলাম বা কোর্টের কি মনোভাব এটা শেয়ার করলাম, এখান থেকে পরিষ্কার হতে পারলেন অনেকেই যে এখন কিন্তু আর কোর্টে যদি আপনি প্রেয়ার করেন যে সিসিটিভি ফুটেজ কালেকশনের জন্য, সেটা পেশ করার জন্য, যে অ্যাডাল্টারিটাকে স্ত্রীর যে অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক আছে, তারা একসঙ্গে হোটেলে গেছিলেন, একসঙ্গে কোথাও ঘুরতে গেছিলেন, কোথাও ট্যুরে গেছিলেন, অনেক সময় হয় যে যেই ট্রাভেল সংস্থাগুলো থাকে যারা এই ট্যুর অর্গানাইজ করে তাদের থেকেও অনেক ডাটা নেওয়া হয়, যা হতো, কিন্তু সেটাও কিন্তু এই যে আদালতের নির্দেশ আসলো সেটাতে কিন্তু এগুলো মনে হয় বন্ধ হয়ে গেল। তাই আমি বলছি পরকীয়া প্রমাণ করা কিন্তু আরও বেশি কঠিন হয়ে গেল। তবে কোন কোন রাস্তাগুলো খোলা আছে সেগুলো কিন্তু এই ভিডিওতেই বলব। এখনও পর্যন্ত যেটা আছে সেটা হলো আপনার স্ত্রী ধরুন অন্য কোনো পুরুষের সঙ্গে পারমানেন্টলি বসবাস করছে কিন্তু বিয়ে করেনি, ধরুন স্বামী স্ত্রীর মতন করিয়ে আছে কিন্তু বিয়ে করেনি, মানে লিভ ইন রিলেশনশিপে আছে। তো সেরকম যদি কিছু থাকে আর সেখানে যদি ধরুন সে কোথাও বাড়িতে ভাড়া আছে বা কোথাও ধরুন পারমানেন্টলি বাড়ি কিনে আছে, তার প্রতিবেশীরা যারা আছে তারাও যদি এটা গিয়ে কোর্টে আপনার হয়ে সাক্ষী দেন যে না দেখেছি যে অমুক নারী এবং অমুক পুরুষ দুজনই স্বামী স্ত্রীর মতন করে অমুক ফ্ল্যাটে বা অমুক বাড়িতে বসবাস করছে, আমরা দেখেছি অনেক বছর ধরে, অনেক দিন ধরে, অনেক মাস ধরে, কয়েকদিন ধরে, এরকমও যদি স্টেটমেন্ট দেয় আপনার ফেভারে, তো সেক্ষেত্রে কোর্টে কিন্তু একটা শোনার মতো বা বলার মতো জায়গা এক্ষেত্রে থাকছে। এছাড়া ধরুন আপনার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষ মানুষের সম্পর্ক আছে, তারা একটি বাড়িতে ভাড়া থাকে এবং সেই বাড়ির মালিক যদি কোর্টে গিয়ে বলে হ্যাঁ আমার বাড়িতে ভাড়া থাকে, আমার এই রেন্ট এগ্রিমেন্ট দুজনেরই নাম আছে, তারা দুজনেরই আমার এই ফ্ল্যাটে স্বামী স্ত্রী নিজেদের পরিচয় দিয়ে বসবাস করছে বা তারা লিভ ইন রিলেশনশিপে আছে, সেটা আমি জানি, দুজনেই যেহেতু অ্যাডাল্ট তাই আমি তাদের ভাড়া দিয়েছি, থাকতে দিয়েছি, সেক্ষেত্রে যদি সেই হাউস ওনার যদি এই কথা গিয়ে বলে যে না আমি এদের রেন্টে দিয়েছি, সেটা কিন্তু আপনার ফেভারেই যাবে। এইগুলো এখনো পর্যন্ত রাস্তা খোলা আছে। এবার অনেকে প্রশ্ন করতেই পারেন স্ত্রীর মোবাইল থেকে যদি আমি স্ত্রীর যেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি অন্য পুরুষের সঙ্গে সেগুলো যদি জোগাড় করতে পারি বা তার ভিডিও যদি জোগাড় করতে পারি বা তার যেই চ্যাটস সেখান থেকে যদি চ্যাট হিস্ট্রি থেকে তার যে চ্যাট সেই অন্য পুরুষের সঙ্গে করেছিল, যেখানে এটা প্রমাণ করার একটা জায়গা তৈরি হয় যে না আমার স্ত্রীর সঙ্গে অমুক কোনো পুরুষের সম্পর্ক আছে বা ফটোগ্রাফস থেকে তার মোবাইল থেকে, এগুলো নিয়েও তো আমি কোর্টে প্রমাণ করতে পারি স্ক্রিনশট নিয়ে। এরকম প্রশ্ন অনেক সময় আমাকে অনেকে করেন অনেক ভিডিওতে, তাই এই ভিডিওতে চাইলাম উত্তর দিতে, কারণ এই ভিডিওটা এই সংক্রান্ত বা এর সঙ্গে রিলেটেড। তাই বলছি এই কাজগুলো কিন্তু একদম করতে যাবেন না, এটা কিন্তু আমি সতর্কতাবাণী দিয়ে রাখছি। এগুলো করলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন, কারণ আইটি একটা কেস খাবেন এক নাম্বার, কারণ তার মোবাইল আপনি হ্যাক করছেন, তার পাসওয়ার্ড চুরি করছেন বা তার মোবাইল থেকে তার কনসেন্ট ছাড়া, তার ল্যাপটপ থেকে তার কনসেন্ট ছাড়া আপনি জিনিসগুলো চুরি করছেন, তথ্য চুরি করছেন। তো চুরি করে কীভাবে এভিডেন্স হিসেবে কোর্টে পেশ করবেন? ব্যাপারটাই তো প্রথমেই যেটা শুরু হলো চুরি, তার তথ্য চুরি করলেন, সেখান থেকে তার যেই ইনফরমেশনগুলো বা যার যে এভিডেন্সগুলো সেটা চুরি করলেন। তো চুরির উপর বেস করে তো কোনো কেস দাঁড়ায় না। তো এই যে ডকুমেন্টসগুলো আছে বা এই যে তার চ্যাটস হিস্ট্রি, এই যে তার ভিডিওগ্রাফি, তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার মোবাইল থেকে আপনি চুরি করলেন, এগুলো সবই কিন্তু তার গোপনীয় জিনিস, তার প্রাইভেট প্রপার্টি। তো এগুলোকে কিন্তু এভিডেন্স হিসেবে পেশ করলে আপনারই অসুবিধা হবে, তার মোবাইল থেকে চুরি করে বা ল্যাপটপ থেকে চুরি করে এগুলো সংগ্রহ করে। তবে এটাও ঠিক, যদি আপনার বাড়িতে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে আর সেটা যদি সতর্কিতকরণ যদি বার্তা বাড়ির বাইরে বা বাড়ির এমন জায়গায় যেখানে দেখা যাচ্ছে সেখানে থেকে থাকে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, এরকম যদি লেখা থাকে আর সেরকম জায়গায় যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার অ্যাবসেন্সে কোনো পুরুষ মানুষ আসে এবং তার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়, সেই ফুটেজ আপনার কাছে আছে, পরবর্তীকালে সেটা আপনি উকিলবাবুর সঙ্গে কথা বলে অবশ্যই গোপনীয়তা রক্ষার মাধ্যমে একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ পরে অবশ্যই সেটা কোর্টে
প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন, তবে সেটাও কিন্তু কোর্টের অর্ডারে। এছাড়া একটা কথা বলি যে আপনার যদি এই ধরুন সিসিটিভি ফুটেজ বা এগুলো পেশ করতে হয়, অবশ্যই কিন্তু 65B এভিডেন্স অ্যাক্ট অনুসারে সার্টিফিকেশান দিতে হবে। এগুলোর মাধ্যমে কিন্তু কোনো ডিজিটাল এভিডেন্স পেশ করা যায়। এছাড়া একটা পন্থা অনেকে অবলম্বন করার চেষ্টা করেন বা অনেকে করেন, সেটা কি, স্ট্রিট সিডিআর কালেকশন করার চেষ্টা করেন। এটা কিন্তু কখনোই করতে যাবেন না, বা এই এভিডেন্সটা কিন্তু কোর্টে কখনোই পেশ করবেন না, কারণ এটা তার ব্যক্তিগত তথ্য। তো এটা কখনোই কোর্টে আপনি পেশ করতে পারেন না। সেটাও ইনভেস্টিগেশন এজেন্সি বা স্পেশাল কিছু এজেন্সি আছে তারা পারে। সেটা কোন কোন ক্ষেত্রে পারে সেটাও কিন্তু আইনে বলা আছে। এভাবে আপনি আপনার ইচ্ছে মতন আপনার প্রভাব খাটিয়ে বা আপনার চোরা পথে গিয়ে আপনি বিভিন্নভাবে এটাকে কালেকশন করলেন আর কোর্টে বোকার মতো পেশ করে দিলেন, এটা কিন্তু করতে যাবেন না। এটাও কিন্তু আপনার এগেনস্টেই যাবে, কারণ আপনি কারো সিডিআর কালেকশন করতে পারেন না, কারণ সিডিআরের যে ডাটা আছে সেটা কিন্তু সেই ব্যক্তি যার মোবাইল নাম্বারের ডাটা নেওয়া হলো সেটা তার ব্যক্তিগত তথ্য। কারণ কার সঙ্গে কে সে কথা বলবে, কতক্ষণ কথা বলবে, কোন সময় কথা বলবে, সেটা তার ব্যক্তিগত তথ্য রক্ষার অধিকার তার আছে। এটা তার গোপনীয়তা রক্ষার অধিকারের মধ্যে পড়ে। তাই আমি বলবো সবসময় সবাই আইন মেনে চলবেন, আর যেই আইনের পথে যেগুলোকে প্রমাণ করা যায়, যেইভাবে প্রমাণ করা যায় সেটাই জন্যই সচেষ্ট থাকবেন। বাইরে কিছু ভাবতে যাবেন না, অসুবিধায় পড়বেন। কারণ আমরা যেই দেশে বসবাস করছি সেই দেশের আইন মেনে কিন্তু আমাদের চলতেই হবে। আইন বিরুদ্ধ কাজ কখনোই আমরা করব না, করলে কিন্তু অসুবিধায় পড়ব। কারণ একটা অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য আরেকটা অসুবিধাকে কখনোই ওয়েলকাম করাটা একটা বুদ্ধিমানের কাজ নয়। তাই আমি সবাইকে একটা কথা বলবো যে যখনই এরকম কিছু বিষয়ে কোনো লিগ্যাল স্টেপ নেবেন, একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই এগোবেন। কারণ এই বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ। কোর্টে নানা রকম অবজারভেশন নতুন নতুন আসছে, সেগুলোকে কিন্তু মান্যতা দিয়ে তবেই আপনাকে এভিডেন্স কালেকশন করার চেষ্টা করতে হবে। আর সেই বিষয়ে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবী আপনাকে সঠিকভাবে গাইড করবেন, এটা আমার বিশ্বাস। তাই আজকে শেষ করার আগে একটা কথা বলি যে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করার মতন, কারণ এই বিষয়ে অনেকেরই সঠিক ধারণা নেই, তাই আমি বলবো যে এই ভিডিওটাকে যতটা পারবেন আপনার চেনাশোনা পরিজনদের মধ্যে বা আপনার কলিগদের মধ্যে, আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। কারণ অনেকেই কিন্তু এই অসুবিধার মধ্যে আছে এবং অনেকেই কিন্তু সঠিক নলেজ না থাকার কারণে অনেক সময় অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, আর তার জন্য তাকে সারা জীবন পস্তাতে হয়। তাই এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার নতুন নতুন জাজমেন্ট, নতুন নতুন বিষয় নিয়ে আমি আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।